হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। যারা 2025 সালে পরীক্ষা দিবে, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। তোমাদের হায়ার ম্যাথের যে সার্কেল অধ্যায়টা রয়েছে, বৃত্ত অধ্যায়টা রয়েছে, সেই উচ্চতর গণিতের বৃত্ত অধ্যায়টি নিয়ে আজকে একটু জেড আলোচনা করার চেষ্টা করব এবং ক্লাসটা একটু বেসিক টাইপের ক্লাস হবে। সো ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই ক্লাসটি ভালো করে দেখো, অর্থাৎ এই বেসিকটা যদি তোমাদের একটু স্ট্রং হয়, তাহলে অঙ্কগুলো সহজে করতে পারবে, অঙ্কগুলো ধরবে খুব সহজে, আর কি অঙ্কগুলো সহজেই করতে পারবে। তাহলে আমি যা পড়াবো সেটি হচ্ছে বৃত্ত, এসএসসি বৃত্ত। আমি মূল ক্লাসে যাওয়ার আগে একটু একটু জিনিস একটু আলোচনা করি। দেখো, তোমার কাছে যদি এরকম একটি সরলরেখা থাকে, এই সরলরেখার সমীকরণ আছে অবশ্যই ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, এটা তোমরা জানো। এখন কথা হচ্ছে, এটি যদি আমার একটা বৃত্ত হয়, এই বৃত্তের একটা ইকুয়েশন আছে। বৃত্তের ইকুয়েশনটা দেখো, এরকম তিনটা ভাবে হইতে পারে যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। আবার আরেকটা টাইপের বৃত্তের সমীকরণ আছে, সেটা হচ্ছে x মাইনাস a স্কয়ার হোল স্কয়ার প্লাস y মাইনাস k তার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে s স্কয়ার। আবার আরেকটা সমীকরণ আছে বৃত্তে, সেটি হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এই তিন ধরনের সাধারণত আমরা বৃত্তের সমীকরণ দেখি, বাট শর্ত সাপেক্ষে বৃত্তের সমীকরণটা আবার চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, বিভিন্ন শর্তের আলোকে তার আকৃতি বিভিন্ন রকম ভাবে চেঞ্জ হয়ে থাকতে পারে, সেগুলো ধাপে ধাপে দেখাবো। তাহলে আমার এই ক্লাসটা যারা তোমরা দেখবে, আমার এই ক্লাসটিকে তোমরা তোমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করে দিবে, যাতে তোমাদের বন্ধু বান্ধব সহ সবাই দেখতে পারে। এবং সামনে কিছুদিন পরে তোমাদের পরীক্ষা, সো তোমাদের বেসিকটা আবার একটু ঝালাই করে নিয়ে নাও। এবং যারা 2026 সালে পরীক্ষা দিবে, তোমাদের জন্য এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। ওকে, এখন আমি এই টপিকটা পড়ানোর আগে এখান থেকে বের হয়ে আরেকটু অন্য জায়গায় চলে যাচ্ছি। অবশ্যই স্থানাঙ্ক জ্যামিতিটা তোমরা এসএসসি লেভেলে ভালো করে পড়ে আসছো, আমি আশা করি ওইটা তোমাদের এখনো ভালো মনে আছে। এখন দেখো, আমি এই একটা জিনিস তোমাদেরকে খুব পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো, এটা হচ্ছে আমার x অক্ষ এবং y, এবং x অক্ষ ও y অক্ষ এর মাঝখানে ধরো এখানে একটা বিন্দু নিলাম আমি p, একটা বিন্দু নিলাম x y। এটা হচ্ছে x হচ্ছে ভুজ, এটা হচ্ছে ভুজ, আর y এটা হচ্ছে কুটি। তোমরা এটা খুব ভালো করে জানো। এখন ফাইনালি কেউ বলতে পারবে, এই যে বিন্দুটাতে আমি আসতে চাচ্ছি মূল বিন্দু থেকে, তাহলে কিভাবে আসবো বলো তো? এই যে এখানে হেঁটে 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 এই পর্যন্ত আসবো, পরে আবার উপরে চলে যাবো, তাই তো কথা? কিন্তু মূল কথা কি দাঁড়ালো? মূল কথা দাঁড়ালো হচ্ছে যে আমি এই বিন্দুটাতে আসতে চাচ্ছি মূল বিন্দু থেকে। তাহলে আসলে আমার এখানে দুইটা দূরত্ব আছে। এখানে একটা আছে হচ্ছে আমাদের এই x অক্ষ থেকে এই লম্ব দূরত্ব, আর একটা আছে যে এই বিন্দু থেকে যে y অক্ষের উপর লম্ব দূরত্ব, y অক্ষের উপর লম্ব দূরত্ব। এই দুইটা ডিস্টেন্সই আসলে ভুজ এবং কুটি। তাহলে এখান থেকে এই পর্যন্ত আসছিলাম, সেটা হলো আমার ভুজ, তাহলে এটা যদি x হয়। আবার এখান থেকে আমি উপরে গেলাম, সেটা হচ্ছে কি আমার y, এই যে কুটি, তাই না? তাহলে আসলে yটা কি? yটা হচ্ছে আমার x অক্ষ থেকে ওই বিন্দুর মধ্যবর্তী লম্ব দূরত্ব। x অক্ষ থেকে ওই বিন্দুর লম্ব দূরত্ব, এটা হচ্ছে আমার ভুজ, সরি কুটি। আর y অক্ষ থেকে এই যে লম্ব দূরত্ব, সেটা হচ্ছে আমার যে এই যে এখান থেকে এই পর্যন্ত যদি x হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের x। তাহলে y অক্ষ থেকে কোনো বিন্দুর লম্ব দূরত্ব, সেটা হচ্ছে ভুজ, সেটা হচ্ছে কি ভুজ। আর x অক্ষ থেকে কোনো বিন্দু লম্ব দূরত্ব, সেটা হচ্ছে কি বলতো? কুটি, সেটি হচ্ছে কুটি। এটা তোমরা জানো, ক্লিয়ার? আশা করি এতটুকু তোমরা সবাই জানো, এই পর্যন্ত জেনে আসছো, সেটা আমি ধরে নিলাম। এখন আমি দুইটা বিন্দুর মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেটা কিভাবে বের করি দেখো। আমি একটু বলতে চাচ্ছি যে এখানে যদি একটা বিন্দু থাকে p, ধরো এই বিন্দু স্থানাঙ্ক x1 এবং y1, ওকে। আর এখানে একটা বিন্দু নিলাম আমি, মনে করি q, এই বিন্দু স্থানাঙ্ক দিলাম x2 y2, ওকে। তাহলে এই বিন্দু এবং এই বিন্দু
আমি যদি এই দুইটা বিন্দুর যে মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা বের করতে চাই, তাহলে দেখো আমি এভাবেও বের করতে পারি। এখান থেকে আমি এখানে লম্বা টানলাম x অক্ষের উপর, এখান থেকে আমি x অক্ষের উপর লম্বা টানলাম। ওকে, এখন এই যে এই বিন্দুটা দিলাম আমি m, এই বিন্দুর নাম দিলাম আমি n। ঠিক আছে, আমি এই যে mn এই এতটুকু দূরত্ব বের করতে চাচ্ছি। তোমরা দেখো এই যে এই বিন্দুর যে ভুজ, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে এতটুকু দূরত্ব, সেটা হচ্ছে কি আমার এই যে x2। আবার এই বিন্দুর যে ভুজ, এই বিন্দুর যে ভুজ সেটা হচ্ছে এখান থেকে এতটুকু দূরত্ব, তার মানে হচ্ছে যে এখান থেকে এই দূরত্বটা, তাই না? তাহলে আমি যদি এই এতটুকু দূরত্ব থেকে এতটুকু দূরত্ব কাট করে দেই, তাহলে তো আমার এই যে এই দূরত্বটা থাকে। আবার বলছি, আমি এই mn এর দূরত্ব বের করতে চাচ্ছি। এই m এর মধ্যবর্তী দূরত্ব মানেই হচ্ছে আমার এই pq এর দূরত্ব। মানে জাস্ট এতটুকু বুঝো যে p বিন্দু থেকে আমি এখানে লম্বা টানলাম এবং q বিন্দু থেকে আমি এখানে লম্বা টানলাম। তাহলে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা লম্ব অভিক্ষেপ আসলে হচ্ছে mn। আসলে এটা হচ্ছে লম্ব অভিক্ষেপ, এটা কার লম্ব অভিক্ষেপ। এখন আমি এই যে এতটুকু দূরত্ব বের করতে চাচ্ছি, এতটুকু দূরত্ব মানে হচ্ছে কিন্তু আসলে এই pq এর দূরত্ব না, সেটা হচ্ছে আসলে এই যে এতটুকু দূরত্ব। আমি এই যে x অক্ষের সমান্তরাল করে এই সরলরেখাটা অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে যে এই যে রেখার দূরত্ব সেটা হচ্ছে, আমি যদি এখানে দেই r, তাহলে pr দূরত্ব যতটুকু mn এর দূরত্ব কিন্তু ততটুকু। তাহলে আমি pr টা এখন নিয়ে আলোচনা করতেছি না, আমি জানতে চাচ্ছি যে এই যে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত সেটা বের করতে চাচ্ছি। তাহলে এই যে ON থেকে OM বাদ দিলেই আমার mn থাকে। তাহলে mn আমি বের করতে পারি হচ্ছে ON মাইনাস OM, ON মাইনাস OM, তাই না? তাহলে ON এর দূরত্ব কত? ON হচ্ছে এতটুকু, মানে ওই যে q বিন্দুর যে ভুজ সেটা x2। আর OM কত? এই OM মানে হচ্ছে এই যে p বিন্দুর যে ভুজ ছিল x1, সেই x1, তাই না? এই যে, তাহলে এই mn এর দূরত্ব এইভাবে আমরা বের করতে পারি। এখন এই mn এর দূরত্ব যদি এটা হয়, তাহলে এই যে pr এর দূরত্ব আমার এটাই হবে x2 মাইনাস x1। আফটার অল কি? আফটার অল হচ্ছে এই বিন্দুর ভুজ আর এই বিন্দুর ভুজ, এই দুইটা ভুজের বিয়োগফলই হচ্ছে এই দূরত্বটা। ক্লিয়ার সবাই? এই এতটুকু বেসিক আমার জানতে হবে আগে এই বৃত্তটাতে ঢুকতে গেলে। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন দেখবো যে একটা বৃত্তের সমীকরণ কয় ধরনের হতে পারে, একটা বৃত্তের ইকুয়েশন কয় ধরনের হতে পারে। প্রথমে আমি একটা হেডিং দিয়ে নিচ্ছি। প্রথমে আমি হেডিং দিচ্ছি হচ্ছে একটা বৃত্তের সমীকরণ বের করব যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে। তাহলে মূল বিন্দুতে অবস্থিত এরকম বৃত্তের সমীকরণ, মূল বিন্দুতে অবস্থিত এমন বৃত্তের সমীকরণ, এমন বৃত্তের সমীকরণ। ওকে, তাহলে মূল বিন্দু বলতে আসলে এরকম, এই যে x অক্ষ আর y অক্ষ, এই যে x অক্ষ আর এই যে আমার y অক্ষ, x অক্ষ এবং y অক্ষ যে মূল বিন্দু আছে, এই মূল বিন্দুতে একটা বৃত্তের কেন্দ্র অবস্থিত, একটা বৃত্তের কেন্দ্র অবস্থিত, এরকম একটা বৃত্তের কথা বলতেছি। x অক্ষ এবং y অক্ষের মূল বিন্দুতে একটা বৃত্তের কেন্দ্র অবস্থিত, এরকম বৃত্তের সমীকরণ। তো তোমরা জানো যে মূল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0 0, ঠিক আছে, 0 0। এখন এখান থেকে এতটুকু দূরত্ব আমি ধরে নিলাম সেটা হচ্ছে আমার ব্যাসার্ধ। ওকে, আর তাহলে বলো তো এই বৃত্তের সমীকরণটা কেমন হবে? এই বৃত্তের সমীকরণটা হবে হচ্ছে আসলে এরকম, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? 0 0, যা এই x অক্ষ এবং y অক্ষের মূল বিন্দুতে এই বৃত্তের কেন্দ্রটা অবস্থিত। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, এটা হচ্ছে মূল বিন্দুতে অবস্থিত এমন একটি বৃত্তের সমীকরণ। এখন এই বৃত্তটা দেখো তো x অক্ষকে ছেদ করে চলে যায় নাই? অবশ্যই x অক্ষকে ছেদ করে চলে গেছে। চলতে চলতে এক সময় y অক্ষকে ছেদ করে আবার চলতেছে, চলতে চলতে আবার x অক্ষকে ছেদ করে আবার এদিকে আসতেছে, আবার y অক্ষকে ছেদ করে চলে যাচ্ছে, তাই তো? তাহলে এই বৃত্তটা যখন x অক্ষকে ছেদ করে চলে যাচ্ছে, তাহলে এই যে x অক্ষ আর এই
তো এরা যে পরস্পরকে ছেদ করতেছে এটা হচ্ছে এই যে ছেদবিন্দু, তাই না? আমি এই বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম আর অথবা এ, মানে যে কোনো সংখ্যা আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন এই বিন্দুর স্থানাঙ্ক কত? তোমরা জানো যে এক্স অক্ষের উপর কোনো বিন্দুর কি শূন্য? খুঁটি শূন্য। তুমি যখন এইখানে দাঁড়িয়ে থাকবে তাহলে তুমি এইখান থেকে উপরে যাও নাই, নিচেও যাও নাই, মানে যাও নাই, এটাই আসলে মিন করে, তাই তো? তার মানে হচ্ছে তোমার খুঁটিটা শূন্য, তাহলে খুঁটিটা হচ্ছে শূন্য, অর্থাৎ এই যে ওয়াই ইকুয়াল 0। আর এখান থেকে এর পর্যন্ত দূরত্ব কত? এ অথবা আর, তাহলে তুমি এখানে এ দিয়ে দাও, তাহলে এ 0। এটা হচ্ছে এই যে এই বিন্দু স্থানাঙ্ক, ক্লিয়ার? আর এই যে কোটির মান 0। এখন তুমি এভাবে ঘুরতে যখন তুমি এখানে আসবে, এখানে যখন আসবে তখন এই বিন্দুর কি শূন্য বলতো? এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের উপর অবস্থিত। তুমি যদি এখানে দাঁড়ায় থাকো তাহলে বোঝা যাবে যে তুমি ডানেও যাও নাই, তুমি বামেও যাও নাই, তার মানে এক্স এর মানটা 0, এক্স এর মানটা 0, তাহলে 0। আর হচ্ছে যেহেতু তুমি মূল বিন্দু থেকে উপরে আসছো, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আসছো, এইটা এখান থেকে যদি আমার এ হয়, এই বৃত্তের ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে আমার এই বৃত্তের ব্যাসার্ধ, সেটাও কিন্তু এ, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হবে 0 এ। ক্লিয়ার? তাহলে অবশ্যই বুঝতে পারতেছো এই বিন্দু স্থানাঙ্ক কত? এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত বলো তো? এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এ 0। আবার এই বিন্দু স্থানাঙ্ক কত বলো তো? এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0 মাইনাস এ, বিকজ এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু আমার এ, বুঝতে পারছো? এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু আমার এ, অর্থাৎ এগুলো সবই ব্যাসার্ধ। তাহলে এক্স অক্ষে যখন উপর অবস্থান করবে, এই বৃত্তটা যখন এক্স অক্ষকে কর্তন করে যাবে তখন এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করবে। একটা হচ্ছে এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকে, আর হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে। তাহলে যখন এক্স অক্ষকে ছেদ করবে দুইটা বিন্দুতে, সেই দুইটা বিন্দু আমি দেখতেছি যে এইখানে ভুজটা হচ্ছে ধনাত্মক আর এখানে ভুজটা হচ্ছে ঋণাত্মক। তাহলে এক্স অক্ষ যখন ছেদ করবে তখন যে দুইটা বিন্দু, সেই দুইটা বিন্দু স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এ 0। ঠিক আছে? যখন এক্স অক্ষকে ছেদ করবে মানে এক্স অক্ষের উপর যে দুইটা বিন্দু, সেই দুইটা বিন্দু স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এ 0। এটা কি? এটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? আচ্ছা, আবার যখন ওয়াই অক্ষকে ছেদ করে চলে যাবে, এই যে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষকে যখন ছেদ করবে তখন ওয়াই অক্ষের ধনাত্মক দিকে একটা বিন্দুতে ছেদ করবে এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে আরেকটা বিন্দুতে ছেদ করবে। তাহলে দেখতেছি এই যে 20টা ধনাত্মক, এই 20টা ঋণাত্মক, তাহলে এখানে হচ্ছে আমাদের 0 প্লাস মাইনাস 1। এখানে টোটাল এই 4টা বিন্দু অবস্থান করে, ঠিক আছে? আশা করি এই যে মূল বিন্দুতে অবস্থিত এরকম বৃত্তের সমীকরণটা ছিল এটা, এখানে a স্কয়ার অথবা r স্কয়ার এটা তুমি দিতে পারো। হ্যাঁ, এখন আমি একটা ইকুয়েশন দিচ্ছি, দেখো যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 100। এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ। এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে বলতো কত? 0 0। কেননা এই বৃত্তটাকে তুমি এই ফর্মে যদি সাজাও বা এই ফর্মে সাজানো নিম্নত আছে, এখানে আমি যদি এই 100কে tan স্কয়ার লিখি তাহলে তো হয়ে যায়, তাই না? তাহলে এই বৃত্তের সমীকরণ যদি আমি এই বৃত্তের সাথে তুলনা করতে চাই তাহলে এটাকে এভাবে লিখতে পারি যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু tan স্কয়ার। কথা কি ক্লিয়ার? তাহলে এই বৃত্ত আর এই বৃত্তের মধ্যে কোনো পার্থক্য নাই আসলে, এই ফরম্যাটের মধ্যে আছে। তাহলে এটাও একটা বৃত্তের সমীকরণ, যে বৃত্তের কেন্দ্রটা মূল বিন্দুতে অবস্থিত। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? 0 0। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0। আচ্ছা, আর এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার কত বলতো? এখানে কত? 10। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10। ওকে, এই হচ্ছে আমার এই একটা বৃত্ত, যে বৃত্তটাকে আসলে এই বৃত্তের সাথে তুলনা করতে পারি, অর্থাৎ মূল বিন্দুতে অবস্থিত এমন একটা বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। ক্লিয়ার? ওকে, তাহলে এই বৃত্তটা যখন x অক্ষের ধনাত্মক দিকে ছেদ করে যাবে, তাহলে x অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত কোনো একটা বিন্দু, সেই বিন্দুর স্থানাঙ্কটা কত? সেটা হবে বলতো কত? tan 0। আবার যখন এই পাশে এখানে আসলে এখান থেকে এখন এটা হচ্ছে 10, ঠিক আছে? এখানে আমি এগুলো যদি মুছে দিলাম তাহলে এখানে কত হবে? 10 হবে। 10 এর দূরত্বটা কত? 10 হবে। ওকে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? যদি ক্লাসগুলো তোমাদের ভালো লাগে থাকে তাহলে তোমরা
তোমাদের ফেসবুক পেজে ক্লাসটাকে অবশ্যই এবং অবশ্যই শেয়ার দিয়ে রাখবে, যেন তোমরা যে কোনো সময় এই বেসিক ক্লাসটাকে আবার দেখে নিতে পারো, যেন খুঁজতে না হয়। আরেকটি কথা হচ্ছে, যদি ক্লাসগুলো ভালো লাগে, অবশ্যই আমাদের বলতেছি, যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো এবং লাইক দিয়ে রাখবে, যেন আমি যখনই কোনো ক্লাস আপলোড করি সাথে সাথেই যেন তোমার নোটিফিকেশনে চলে যায় যে একটি ক্লাস সামনে আবারও চলে আসছে, যেন খুঁজে খুঁজে তোমার ক্লাসটা আবার বের করতে না হয়। আরেকটি কথা হচ্ছে, এটা হচ্ছে এরকম যে তুমি না চাইতেও তোমার কাছে অবশ্যই ভালো একটা ক্লাস যে সামনে হাজির হয়ে গেল, ঠিক আছে? তোমার প্রস্তুতি নাই একটা ক্লাস করার, মেন্টালি বা বিভিন্ন কারণে তোমার প্রস্তুতি নাই একটা ক্লাস করবে, কিন্তু এই নোটিফিকেশনটা তোমার এখানে অটোমেটিক্যালি চলে যাওয়াতে তুমি যখন কৌতূহলবশত যদি তুমি ক্লাসটাতে ঢুকো যে দেখি আসলে কোন ধরনের ক্লাস বা কী ক্লাস, তখন তুমি আসলে তুমি একটা ভালো একটা ক্লাস, আশা করি ভালো একটা ক্লাস তুমি তখন দেখে নিতে পারবে। তোমার বেসিকটা স্ট্রং করার পাশাপাশি তুমি যখন খাতা কলম নিয়ে একটু প্র্যাকটিস করবা, তাহলে অবশ্যই এই কঠিন অঙ্কগুলোই তোমার কাছে একসময় সহজ মনে হবে। অ্যাজ এ রেজাল্ট তোমার একাডেমিক পরীক্ষাতেও তুমি ভালো করবে, এবং সামনে তোমার ওই দিন পরেই তোমরা একাডেমিক পরীক্ষা শেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেবা, ওইখানেও এই ক্লাসগুলো তোমাকে অনেকটা এবং অনেকটাই হেল্প করবে, ঠিক আছে? তাহলে অবশ্যই আমার পেজটাকে কী করবে, অবশ্যই আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবে এবং ক্লাসগুলো তোমাদের আইডিতে একটু শেয়ার করে রাখবে, যেন তোমাদের বন্ধু বান্ধবও এই ক্লাসগুলো দেখতে পারে। আর তোমার তো সুবিধা অবশ্যই আছে, যে কোনো মুহূর্তে তুমি আবার ক্লাসটা দেখে নিতে পারতেছো। ওকে, তাহলে এই বৃত্তের সমীকরণটা নিলাম। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত? 10। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? 0। এই বৃত্তকে x অক্ষকে যদি কর্তন করে, তাহলে x অক্ষকে কর্তন করলে দুইটা বিন্দুতে কি করবে? কর্তন করবে, ছেদ করবে। সেই দুইটা বিন্দু হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক, x অক্ষের ঋণাত্মক দিক। x অক্ষের ধনাত্মক দিকে এই বৃত্তের এই বৃত্তটা যে x অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু স্থানাঙ্ক হবে tan 0, আর x অক্ষের ঋণাত্মক দিকে ছেদ করলে -tan 0 হবে, ঠিক আছে? অনুরূপভাবে তুমি বলতে পারো এটা তো 10, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে? 0 tan, এই বিন্দু স্থানাঙ্ক কত হবে? 0 tan, তাহলে সেটা হবে কত? আমি এখানে একসাথে প্লাস মাইনাস দিয়ে দিলে প্লাস মাইনাস দিয়ে দিলাম, তাহলে x অক্ষের যে দুইটা বিন্দুতে ছেদ করবে সেই দুইটা বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এরকম, আর y অক্ষকে ছেদ করলে y অক্ষকেও দুইটা বিন্দুতে ছেদ করে যাবে, তাহলে y অক্ষেরও যদি এই বিন্দু স্থানাঙ্ক তুমি চিন্তা করো, তাহলে 0 tan, আবার এই বিন্দুতে যদি তুমি করো হিসাব করো, তাহলে তোমার কত হবে বলো তো? 0 -tan, তাহলে আমি এখানে একসাথে দিয়ে দিলে 0 ± tan দিতে পারি। ওকে, তাহলে এই টাইপের বৃত্ত নিয়ে আলোচনা শেষ, ঠিক আছে? একটু তুলে নিবা, অবশ্যই ক্লাসটা পজ করে তুলে নিবা। এখন তোমাকে দেখানোর চেষ্টা করছি আমি যে একটা বৃত্তের আসলে আদর্শ সমীকরণটা কি রকম, ঠিক আছে? এরকম একটা আদর্শ বৃত্তের একটা আদর্শ সমীকরণ থাকা উচিত, যেমন সরলরেখার একটা আদর্শ সমীকরণ অবশ্যই আছে। এই যে একটা সরলরেখা, এই সরলরেখার আদর্শ সমীকরণ হচ্ছে ax + by + c = 0। তাহলে একটা বৃত্তর কি আছে? আদর্শ সমীকরণ আছে, ঠিক আছে? ওকে, এখন একটু দেখি যে একটা বৃত্ত আমার এরকম ভাবে আছে, খেয়াল করো সবাই, মনোযোগ দিয়ে ক্লাসটা খেয়াল করো। দেখো আমি এইখানে একটি বৃত্ত নিয়েছি। ওকে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটাই কেন্দ্র, আমি সেন্টার নাম দিলাম, এটা হচ্ছে x1 y একটি বিন্দু, আর এই বৃত্তের পরিধির উপর আমি একটি বিন্দু নিতেছি, সেই বিন্দু স্থাপন করে দিলাম p of সরি এই বৃত্তের কেন্দ্র স্থাপন করলাম আমি hk, বৃত্তের কেন্দ্র স্থাপন করলাম hk, আর বৃত্তের পরিধির উপরস্থ একটি বিন্দু দিলাম আমি xy। ওকে, এখন এই কেন্দ্র থেকে x অক্ষের উপর আমি একটা লম্ব টানলাম, আবার ওই p বিন্দু থেকেও আমি এই x অক্ষের উপর একটা লম্ব টানলাম। এখন c এবং p বিন্দুকে যোগ করে দিলাম, এই যে c বিন্দু থেকে p, এটাকে নাম দিলাম n, এই বিন্দু নাম দিলাম m, এই বিন্দু নাম দিলাম হচ্ছে n। এখন এই c বিন্দু থেকে pn সরলরেখার উপর আরেকটি লম্ব টানলাম, এই বিন্দুর নাম দিলাম হচ্ছে আমি q, দিলাম q। ওকে,
এখন আমি তোমাদের কাছে একটু জানতে চাচ্ছি, এই এম এন এর দূরত্ব যেটা, সি কিউ এর দূরত্ব কি সেটা না? একটু আগে যে ক্লাস শুরুর আগে আমি যে বেসিক পার্টটা নিয়ে আলোচনা করছিলাম সেটা এরকম একটা বিষয় ছিল আসলে, তাই না? এখানে এই এম এন এর দূরত্ব যেটা সেটাই হচ্ছে আসলে সি কিউ এর দূরত্ব। ঠিক আছে, তোমরা অবশ্যই জানো যে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা কত আমি জানি না, তো যে কোনো ধরনের বৃত্তের জন্যই আসলে একটা ইকুয়েশন দাঁড় করাতে চাচ্ছি, ঠিক আছে না? যে কোনো টাইপের ব্যাসার্ধ হোক এরকম একটা বৃত্তের সমীকরণ আমি আসলে নির্ণয় করতে চাচ্ছি। তাহলে আমি ফিক্সড ব্যাসার্ধ বিশিষ্ট কোনো একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাচ্ছি না, চাচ্ছি কি যে আসলে যে কোনো মানে যেরকমই হোক একটা ব্যাসার্ধ বা বিভিন্ন টাইপের ব্যাসার্ধের বৃত্ত হইতে পারে। তাহলে আমি এরকম একটা ব্যাসার্ধ ধরে নিলাম যে আমার এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এ, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এ। এখন আমার এই সমকোণী ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই সমকোণী ত্রিভুজ আমি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কাজ করতে চাচ্ছি। ঠিক আছে, দেখো এই সিপি, এই যে এই সি বিন্দুকে কেন্দ্র করে, সি বিন্দুকে কেন্দ্র করে এই পি বিন্দুটা যদি এভাবে চতুর্পাশে ঘুরে আসে, এখান থেকে এভাবে ঘুরতে 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 আবার যদি এখানে চলে আসে তাহলে একটা বৃত্ত হয়ে যাবে। তাহলে এই যে এই দূরত্বটা ফিক্সড। ঠিক আছে, তাহলে আমি দেখি যে এই পি কিউ এর দূরত্ব কত এবং সি কিউ এর দূরত্ব কত। আমার এই এম এন এর দূরত্ব যত, সি কিউ এর দূরত্ব কিন্তু আসলে ততই। তাহলে এই এম এন এর দূরত্ব আমি বের করতে চাচ্ছি। এই এম এন এর দূরত্ব বের করতে চাইলে আসলে কি বলছিলাম যে এই দুই বিন্দুর যে ভুজের পার্থক্য সেটা হচ্ছে কি বলতো, এই এম এন এর দূরত্ব। তাহলে আমি এই মূল বিন্দু ও থেকে এন পর্যন্ত যে যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা কত, সেই ডিসটেন্সটা হচ্ছে পি বিন্দুর দিকে তাকালে আমরা বুঝতে পারি যে পি বিন্দুর যে ভুজ এক্স, এই পি বিন্দুর ভুজই হচ্ছে কি এই যে ও এন। আর এই সি বিন্দুর যে ভুজ এইচ সেটা হচ্ছে আসলে এই যে এতটুকু, ঠিক না? তাহলে এটা হচ্ছে আমার কি, এখান থেকে এই ও এম এটা হচ্ছে আমার এইচ, আর ও এন এই যে এতটুকু দূরত্ব সেটা হচ্ছে আসলে এক্স। তাহলে এই যে ও এন থেকে ও এম বাদ দিলেই আসলে এম এন পাই। কথা কি ক্লিয়ার? আবার বলছি, ও এন থেকে ও এম বাদ দিয়ে দিলাম তাইলে আসলে আমার এম এন পাই। ঠিক আছে, তাহলে ও এন কত, এইচ, ও এম কত, এইচ, ও এন কত, এক্স, ও এম কত, এইচ। তাহলে এই ও এন থেকে ও এম বাদ দিয়ে দিব তাইলে আমার এম এন বের হবে। সুতরাং আমি লিখতে পারি যে এম এন হচ্ছে ও এন মাইনাস ও এম। ও এন কত, এক্স, ও এম কত, এইচ, এইচ। তাহলে এই এম এনই হচ্ছে আসলে সি কিউ এর সমান। ঠিক আছে না? তাহলে আমার এই এম এন এর মান যদি এক্স মাইনাস এইচ হয় তাহলে এইটাও আমার এক্স মাইনাস এইচ। শিক্ষার্থী ভাই বোন আশা করি বুঝতে পারতেছো স্টেপ বাই স্টেপ বিষয়। হ্যাঁ, অনুরূপভাবে আমি এখন পি কিউ এর দূরত্ব বের করতে চাই। দেখো পি কিউ এর দূরত্ব আমরা কেমনে বের করবো? পি কিউ এর দূরত্ব বের করা এটাও খুব সহজ, একদম সেম ভাবেই। আমি দেখো এই পি এন এর দূরত্ব কত, আমি শুরুতে তোমাদেরকে বলছি যে এক অক্ষ থেকে কোনো বিন্দু লম্ব দূরত্ব মানে হচ্ছে কোটি, অর্থাৎ এই যে পি এন হচ্ছে ওয়াই, পি এন হচ্ছে ওয়াই। আর এই যে এখানে সি এম দূরত্বটা কত, সি এম হচ্ছে আসলে কে। এই যে এক অক্ষ থেকে সি বিন্দুতে গেলে আসলে কোন ডিসটেন্সটা বোঝায়, কে, কে। তাহলে এই সি এম এই ডিসটেন্সটা হচ্ছে আমার কে। তাহলে এই বিন্দুটা যদি এখান থেকে কে দূরত্বে থাকে তাহলে এইখান থেকে এইটাও আসলে কে দূরত্বে আছে। ঠিক আছে কথা? তাহলে আমি যদি এই বিন্দুটা থেকে এই কোণ দূরত্ব চিন্তা করি তাহলে কিন্তু আসলে কে যাই সি বিন্দুর কুটিয়ার সমান। এখন এই পি এন থেকে কিউ এন বাদ দিয়ে দিলাম তাইলে তো আমি আসলে পি কিউ পাই। আবারও বলছি, এই পি এন থেকে এতটুক দূরত্ব অর্থাৎ কিউ এন এটা বাদ দিয়ে দিলাম তাইলে তো আমি পি কিউ পাই। তাহলে পি কিউ এর ডিসটেন্সটা কত, এই পি কিউ এর দূরত্বটা হবে ওয়াই মাইনাস কে, ওয়াই মাইনাস কে। এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে ওয়াই, এই যে ওয়াই, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, কে, যাহা ছিল এই যে সি বিন্দুর কুটিয়ার সমান। এখন আমি যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের আমি তিনটা বাহু আসলে পেয়ে গেলাম। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কাজ করব। ঠিক আছে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি ছিল?
পিথাগোরাসের উপপাদ্য ছিল অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেই সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা পড়ে আসছি। দেখো এই যে ইন্টারমিডিয়েটে এসেও তোমাদের এই পিথাগোরাসের উপপাদ্যটা কাজে লাগতেছে। ইভেন নট অনলি ইন্টারমিডিয়েট, তোমরা যখন গ্রাজুয়েশন লাইফে যাবে বা পোস্ট গ্রাজুয়েশন লাইফেও যাবে, অর্থাৎ অনার্স এবং মাস্টার্স লেভেলেও এই সূত্রগুলো কাজে লাগে বড় বড় অঙ্কগুলো করার জন্য। ওকে, ছোট ছোট সূত্রগুলো আমাদের প্র্যাকটিস করতে হয়, মাথায় রাখতে হয়, ভুলে গেলে হয় না। তুমি সব কিছু ভুলে যাবা, ভুলে গেলে হয় না, সামনে মনে রাখতে হয়। ওকে, এখন দেখো কি বলছি। আসলে এই যে বৃত্তের সমীকরণটা আমি বের করতেছি, এই বৃত্তটার আমি নাম কি দিতে পারি? এইচ কে কেন্দ্র বিশিষ্ট এবং এক্স ওয়াই বিন্দুগামী বৃত্তের সমীকরণ, তাই না? এই বৃত্তটা কি নিয়ে আমি কাজ করছিলাম শুরুর দিকে? একদম কিছুই ছিল না, আমি এরকম একটা বৃত্তের সমীকরণ বের করতেছি যে বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক আমি জানতাম এইচ কে, এবং বৃত্তটা একটা বিন্দু দিয়ে যাইতো, সেই বিন্দুটার নাম কি? পি। অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দুগামী এবং এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ আসলে বের করতেছি, ঠিক আছে না? তাহলে হেডিংটা কিন্তু আমার এইটাই দেওয়া হচ্ছে। তাহলে এইচ কে কেন্দ্র বিশিষ্ট এবং একটি বিন্দু হচ্ছে এই যে এক্স ওয়াই, এত বিন্দুগামী বৃত্তের সমীকরণ। ওকে, এখন কাজ নাই আর কিছু, এখন আমি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কাজ করে দেখো। এটা হচ্ছে আমার এই যে সিপি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি লিখবো যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি? যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ হচ্ছে কি? সিপি। তাহলে সিপি স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার। তুমি একটাকে লম্ব একটাকে ভূমি ধরে নাও, যেহেতু আমাদের অ্যাঙ্গেল নিয়ে তেমন কোনো ঝামেলা নাই এখানে। তাহলে একটা হচ্ছে পি কিউ স্কয়ার বা সি কিউ স্কয়ার, প্রাগ দিই সি কিউ স্কয়ার প্লাস এই যে সি কিউ স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার। ওকে, এখন এই সিপি এর মান কত? সিপি এর মান ছিল এ। সিপি হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধটা আমি ধরে নিয়েছিলাম একটা আরবিট্রারি একটা নাম্বার এ। তাহলে এখানে সিপি এর মান হচ্ছে এ, আর উপর স্কয়ার ছিল, এ স্কয়ার দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, এখন এখানে সি কিউ এর মান কত? সি কিউ এর মান কত? এই যে আমি লিখতে পারি যে সুতরাং এখানে সি কিউ হচ্ছে এক্স মাইনাস এস, আর এখানে পি কিউ কত? এখানে পি কিউ হচ্ছে আসলে ওয়াই মাইনাস কে, ঠিক না? তাহলে সি কিউ এর মানটা বসাই দিই, যে সি কিউ হচ্ছে এক্স মাইনাস এস। তাহলে এক্স মাইনাস এস উপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে ওয়াই মাইনাস কে হোল স্কয়ার। ক্লিয়ার? বুঝতে পারতেছো সবাই? ওকে, এখন এই যে স্কয়ার এখন আমি একটু এটাকে ঘুরাই লিখি, এই টোটাল পার্টটাকে এই পাশে নিয়ে রাখি আর এই স্কয়ারটাকে এই পাশে নিয়ে রাখি। তাহলে আসলে কেমন হয় দেখো, যে এক্স মাইনাস এইচ তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কয়ার। দিস ইজ মাই ইকুয়েশন অফ এ সার্কেল, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার একটা বৃত্তের সমীকরণ। কেমন বৃত্ত সেটা হেডিং দেওয়া আছে। যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ছিল হচ্ছে আমার এইচ কে, এই যে দেখো এইচ কে, এবং এই বৃত্তটা কোনো একটা বিন্দু দিয়ে যাচ্ছিল, সেই বিন্দুর নাম কি? এই সেই বিন্দুর নাম হচ্ছে পি, তার ভুজ হচ্ছে এক্স, ভুজ হচ্ছে ওয়াই। এরকম একটা বৃত্তের সমীকরণ হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারতেছো? ওকে, এখন এই বৃত্তটা থেকে আমি একদম আদর্শ একটা বৃত্তের আদর্শ একটা সমীকরণ তৈরি করতে চাচ্ছি। এই বৃত্তটা থেকে আমি একটা বৃত্তের আদর্শ সমীকরণ আমি বের করতে চাচ্ছি। এটা আর কিছু না, আমি জাস্ট এই সমীকরণটাকে একটু বিস্তৃত করব। এই সমীকরণটাকে আমি একটু বিস্তৃত করবো, বিস্তৃত করি। আমি যদি এটাকে এ মাইনাস এটাকে বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, এটাও এ মাইনাস বি হোল স্কয়ার, এরকম টাইপের বিষয়। তাহলে এখানে আমি এটাকে ভাঙি, যে এক্স স্কয়ার মাইনাস টু এইচ এক্স প্লাস এ স্কয়ার, এখানে হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাস টু কে ওয়াই প্লাস কে স্কয়ার ইকুয়াল হচ্ছে এ স্কয়ার। ওকে,
প্রিয় শিক্ষার্থী ভাই বোন, দেখো এখন আমি এটাকে একটু সাজিয়ে লিখতে চাচ্ছি। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ঠিক আছে এলোমেলো ভাবে আছে। আমি এই এক্স স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ারকে একসাথে রাখতে চাই। তাহলে আমি এক্স স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ারটাকে একসাথে রাখলে এই এক্স স্কোয়ার এর সামনে প্লাস আছে, প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, আর এই মাইনাস টু এইচ এক্স মাইনাস টু কে ওয়াই একসাথে রাখলাম, আর এই স্কোয়ার কে স্কোয়ার এটাকে এক পাশে রাখলাম। তাহলে প্লাস এই স্কোয়ার, এই যে প্লাস কে স্কোয়ার, আর এই মাইনাস এই এ স্কোয়ারটাকে মাইনাস করে এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস এ স্কোয়ার ইকুয়াল 0। দেখো তো এই যে ইকুয়েশনটা দেখতে অনেকটা কঠিন মনে হচ্ছে না? অবশ্যই কঠিন মনে হচ্ছে। এখন এই কঠিনটাকে একটু দূর করার জন্য, একটু সহজ করার জন্য আসলে আমি একটু কাজ করবো, একটু ধরে নিয়ে একটু কাজ করতে যাচ্ছি। একটু জিনিস আমি ধরে নেবো এখানে। আচ্ছা দেখো, এখানে আমি এই ইকুয়েশনটাকে একটু সুন্দর করে, চেহারাটা একটু সুন্দর করার জন্য কিছু জিনিস ধরে নিয়ে নেব, ঠিক আছে? কি ধরবো এখানে? সেটা হচ্ছে এই যে এইচ এর মান আমি ধরবো যে এইচ ইকুয়াল টু হচ্ছে মাইনাস জি, আর এই যে কে ইকুয়াল টু ধরবো হচ্ছে মাইনাস এফ, মাইনাস জি মাইনাস, এবং এই এতটুকু অংশকে ধরে নেব সি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এতটুকু অংশকে সি ধরে নিলাম। এই মানগুলো এখন এখানে যদি বসাই তাহলে দেখো কেমন হবে, চেহারায় চেঞ্জ হয়ে যাবে পুরো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু, আর এইচ এর মান কত? মাইনাস জি ইন্টু এক্স, মাইনাস টু কে এর মান কত? মাইনাস এফ, মাইনাস এফ ইন্টু ওয়াই, আর এই টোটাল অংশটার মান কত? সি ধরলাম, তাহলে এই সি ইকুয়াল 0, এই যে ইকুয়াল 0। আশা করি বুঝতে পারছো। এখন একটু ফিনিশিং লাইনে আসি। দেখো আমি এই মাইনাসগুলো গুণ করে দিয়ে তুলে দিব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু জি এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল 0। এই যে এই জিনিসটাকে আমি একটু বক্স করতেছি, এটা হচ্ছে আমার ফিনিশিং লাইন। এটা হচ্ছে আমার একটা বৃত্তের সমীকরণ। কেমন বৃত্তের সমীকরণ? এই বৃত্তের সমীকরণটাকে বলা হয় বৃত্তের আদর্শ সমীকরণ। এই বৃত্তের সমীকরণটাকে বলা হয়, এই যে বক্স করা, এটাকে বলা হয় বৃত্তের আদর্শ সমীকরণ, যাকে বৃত্তের আদর্শ সমীকরণ বলা হয়। বৃত্তের আদর্শ সমীকরণ বলা হয়। ঠিক আছে। এখন এই বৃত্ত থেকে আমি এই বৃত্তের কেন্দ্র কত সেটা বের করব, ব্যাসার্ধ কত সেটা বের করব। এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে গেলে কেমন চেহারা হবে, ওয়াই অক্ষকে স্পর্শ করে গেলে এই বৃত্তটার চেহারা কেমন হবে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয়কে স্পর্শ করে গেলে বৃত্তের চেহারা কেমন হবে, ইকুয়েশনটার চেহারা কেমন হবে, এবং এক্স অক্ষকে কতটুকু অংশ বা এক্স অক্ষ থেকে অল্প অংশ কর্তন করে গেলে তখন তার চেহারা কেমন হবে, ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করলো সেটা বের করতে পারবো। এবং এই বৃত্তের সমীকরণটা, অর্থাৎ এই বৃত্তটা যদি এই মূল বিন্দু দিয়ে যায় তাহলে তার চেহারা কেমন হবে। এখানে অনেকগুলো বিষয় বলছি না, এই অনেকগুলো বিষয়কে এখন আমি ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করছি, দেখি কতটুকু পারি। হ্যাঁ, তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। কিভাবে মাইনাস জি মাইনাস এফ? দেখো আমি তো মূলত এই বৃত্তের সমীকরণটাই বের করতেছি, তাই তো? একটা বৃত্তের কেন্দ্র ছিল এইচ কে, এখন আমি এই যে এইচ কে ধরে নিয়েছিলাম মাইনাস জি, এবং এই কে কে ধরে নিয়েছিলাম কি মাইনাস এফ। তখন আমার চেহারাটা হয়েছিল এরকম। দেখো এই যে জি এবং এফ এগুলো ছিলই না, এই বৃত্তের মধ্যে ছিলই না, ঠিক না? এই বৃত্তের কেন্দ্রটা ছিল এইচ কে। তাহলে আমরা এখানে জি এবং এফ কেমনে আসলো এগুলো ধরে নিয়েছিলাম, যে এইচ এর মান ছিল মাইনাস জি, কে এর মান ছিল মাইনাস এফ। সো আমি বলতে পারি যে এই বৃত্তের কেন্দ্রটা কত? মাইনাস জি মাইনাস এফ। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধটা কত?
এই বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে এইভাবে বের করব। এই বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল হচ্ছে 2 g² প্লাস f² মাইনাস সি, g² প্লাস f² মাইনাস সি। এটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ বের করার ফর্মুলা। তাহলে এই যে এটাকে বৃত্তের আদর্শ সমীকরণ বলছি, এই বৃত্তের আদর্শ সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g - f, এবং এই বৃত্তের ব্যাসার্ধটা বের করার ফর্মুলা হচ্ছে g² প্লাস f² মাইনাস সি। এগুলো মুখস্থ রাখতে হবে। তুমি যতই পণ্ডিত হও না কেন, যেগুলো তুমি একদম ডিটেইল পড়বা, পড়া একদম বের করবা, কিন্তু আফটার অল তুমি যদি এগুলো মুখস্থ না করে রাখো তাহলে অঙ্ক করতে পারবা না। ঠিক আছে? ওকে, আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমি এই বৃত্তটার কেন্দ্র বের করলাম, এই বৃত্তটার ব্যাসার্ধ বের করলাম। এখন এই বৃত্তটা যদি যে মূলবিন্দু দিয়ে যায় তাহলে কেমন হবে, এক অক্ষকে স্পর্শ করলে কেমন হবে, এগুলো ধাপে ধাপে একবারে প্রমাণ করি। এর আগে দেখো এই যে এটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ, বৃত্তের সমীকরণটা আসলে তাহলে বৈশিষ্ট্য কেমন, এই বৃত্তটা বৈশিষ্ট্য কেমন আমি যদি একটু বলি তাহলে দেখো কি হবে। এই অংশটা মুছে দিই, যে একটা আদর্শ বৃত্তের একটা আদর্শ সমীকরণ, সেই আদর্শ বৃত্তের সমীকরণটার বৈশিষ্ট্য কেমন হবে। আমি এই পাশে একটু লিখতেছি, একটা আদর্শ বৃত্তের বৈশিষ্ট্য কেমন, একটি আদর্শ বৃত্তের বৈশিষ্ট্য, দেখো এই বৃত্তের আদর্শ বৈশিষ্ট্য হচ্ছে, দেখো এখানে x² এবং y² সম্বলিত দুইটা পদ আছে, হ্যাঁ, অর্থাৎ x² সহগ দেখো 1, এই যে y² সহগ কত 1। তাহলে এখান থেকে বলতে পারি যে এখানে x² এবং y², x এর ঘাত থাকবে 2, y এর ঘাত থাকবে 2, এবং এদের সহগ x এর সহগ যত y এর সহগও তত হবে। প্রথম কথা হচ্ছে x ও y এর ঘাত, এর সর্বোচ্চ ঘাত কত হবে, এর সর্বোচ্চ ঘাত কত হবে, ঘাত হবে 2। আচ্ছা, এবং x ও y এর সহগ কত 1, এবং x ও y এর সহগ সমান হবে, সহগ সমান। একটা কথা, 2 নম্বর কথা হচ্ছে, দেখো এই সমীকরণের মধ্যে x y অর্থাৎ এই যে এরকম টাইপের কোনো পদ নাই, আছে কি? তাহলে এরকম টাইপের কোনো পদ থাকবে না, তুমি একটা আদর্শ বৃত্ত, একটা আদর্শ সমীকরণ কেমনে চিনবা, চেহারা দেখে তুমি কেমনে চিনবা, এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য, এইগুলো বৈশিষ্ট্যগুলো দেখে তুমি চিনতে পারো। ওকে, তাহলে এই দুইটা বৈশিষ্ট্য খুবই ইম্পর্ট্যান্ট, এই দুইটা বৈশিষ্ট্যের পরে একটা বৃত্তের চেহারাটা চেঞ্জ হয়ে যায় তার মানে শর্তের কারণে, বিভিন্ন শর্ত আরোপ করলে বৃত্তটার উপর তখন বিভিন্ন ভাবেই তার চেহারাটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? তাহলে দেখবা যে x এবং y এর সর্বোচ্চ ঘাত 2, এবং x ও y এর সহগ হবে সমান, এবং x y সম্বলিত কোনো পদ থাকবে না, এরকম একটা কথা। ঠিক আছে? এরপরে বলি, এই বৃত্তটা যদি মূল বিন্দু দিয়ে যায়, এই বৃত্তটা যদি x y কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু দিয়ে যায়, তখন এই বৃত্তের সমীকরণটা হবে জাস্ট c = 0। কেন? দেখো একটু দেখাই, এই যে বৃত্তটা যদি তোমার এই বৃত্তটা তোমার মূল বিন্দু দিয়ে যায়, তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক কত, 0 0 না? মূল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0 0। তাহলে এইটা হচ্ছে আমার x ভুজ, আর এটা হচ্ছে কি y, তাই না? এটা হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কি y না? তাহলে x এর মান 0, y এর মান কত, 0। তাহলে এই মূল বিন্দুগামী, যখন আমি বলতেছি বৃত্তের যখন মূল বিন্দুগামী, তখন অবশ্যই মূল বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে 0 0। এই মূল বিন্দু দিয়ে বৃত্তটাকে সিদ্ধ করতে হবে, অর্থাৎ যেখানে এই বৃত্তের সমীকরণে যেখানে x আছে সেখানে 0 বসাবো, যেখানে y আছে সেখানেও 0 বসাবো। ঠিক আছে? তাহলে এখানে তুমি x এর মান 0 বসাও, এই যে y এর মান 0 বসাও, তাহলে এটা 0। এখানে x এর মান 0 বসাও, তাহলে এই পদ নাই। y এর মান 0 বসাও, তাহলে এখানেও এই পদটাও নাই। তাহলে ফাইনালি c = 0 হবে। এই হচ্ছে কথাটা। ঠিক আছে? তাহলে যদি এই বৃত্তটা যদি মূল বিন্দুগামী হয়, অর্থাৎ 0 0 বিন্দুগামী হয়, তখন এই বৃত্তের চেহারা চেঞ্জ হয়ে শুধু c = 0 হবে। আশা করি বুঝাতে পারলাম। তাহলে মূল বিন্দুগামী হলে 3 নম্বর শর্ততে একটু লিখি, যে বৃত্তটি মূল বিন্দুগামী হলে
সি ইকুয়াল 0। ঠিক আছে, এটা হচ্ছে আর একটা বৈশিষ্ট্য দ্বারা করা হলো। হ্যাঁ, এখন আচ্ছা, এখন ধাপে ধাপে যে কথাগুলো বলছিলাম যে এই বৃত্তটা যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে তার ইকুয়েশনটা কেমন হবে, y অক্ষকে স্পর্শ করলে তখন তার ইকুয়েশনটা কেমন হবে সেটা একটু দেখি। হ্যাঁ, এখানে আমি লিখতেছি যে x অক্ষকে স্পর্শ করলে, x অক্ষকে স্পর্শ করলে, x অক্ষকে স্পর্শ করলে, x অক্ষকে স্পর্শ করলে কেমন হবে। বিষয়টা হচ্ছে এরকম, দেখো যে যদি সে x অক্ষকে স্পর্শ করে এরকম ভাবে যায়, তাহলে দেখো এই যে বৃত্তের যে কেন্দ্রের স্থানাঙ্ক, এটা কেন্দ্রের স্থানাঙ্ক থেকে এই পর্যন্ত এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তখন হবে g স্কয়ার ইকুয়াল টু c, g স্কয়ার ইকুয়াল টু c যদি x অক্ষকে স্পর্শ করে যায়, তখন g স্কয়ার ইকুয়াল টু c হবে। এতটুকু জাস্ট মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এরপরে যদি এই বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে যায় এরকম ভাবে, যদি সে y অক্ষকে স্পর্শ করে যায় এরকম, যদি y অক্ষকে স্পর্শ করে যায়, দেখো তখন এখান থেকে এতটুকু হবে কি বলতো, এতটুকু হবে আসলে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই y অক্ষ থেকে কোন বিন্দুর ভুজ, সেটাই তো আসলে কি, মানে y অক্ষ থেকে লম্ব দূরত্ব, কোন বিন্দু দূরত্ব, সেটা কি ভুজ না? তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত, মাইনাস জি মাইনাস f, তাই না? তাহলে এটা হচ্ছে আমার এখানে কত হবে, জি, আর আগেটা ছিল f। তাহলে এটা হচ্ছে, সরি আমি ভুল করলাম, যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে হবে কি f স্কয়ার ইকুয়াল টু c, f স্কয়ার ইকুয়াল টু c। আর যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে হবে কি g স্কয়ার ইকুয়াল টু c। ঠিক আছে, g স্কয়ার ইকুয়াল টু c। এই দুইটা কথা খুব গুরুত্বপূর্ণ, এই কথাগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমি আর বিস্তারিত লিখলাম না, অন্য একদিন কেন যে f স্কয়ার ইকুয়াল টু c হয়, কেন g স্কয়ার ইকুয়াল টু c হয়, এগুলো ব্যাখ্যা করবো কোনো একটা ক্লাসের ফাঁকে। ঠিক আছে, ওকে। তাহলে এটা গেল। এখন যদি এরকম হয় যে x অক্ষ এবং y অক্ষ উভয়টাকে একই সাথে যদি স্পর্শ করে একটা বৃত্ত, x অক্ষ এবং y অক্ষ উভয়কে যদি স্পর্শ করে একটা বৃত্ত, আসলে এরকম যদি হয় একটা বৃত্ত, যদি x অক্ষ এবং y অক্ষ উভয়কে স্পর্শ করে যায়, তাহলে এই বৃত্তটার চেহারা হবে এরকম যে x ও y উভয় অক্ষকে স্পর্শ করলে, উভয়কে স্পর্শ করলে হবে, দেখো g স্কয়ার ইকুয়াল টু f স্কয়ার ইকুয়াল টু c, তখন এই তিনটা মানই সমান হবে। ওকে, g স্কয়ার ইকুয়াল টু f স্কয়ার ইকুয়াল টু c, এটা হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে মুসলাম। এখন দেখবো যে একটা বৃত্ত x অক্ষকে কর্তন করলে সেইটা কর্তৃত্ব অংশটা কিভাবে বের করব। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে দেখলাম যে x অক্ষের কর্তৃত্বাংশ, এটা কি সহজভাবে বলা যায় যে x অক্ষের কর্তৃত্বাংশ, x অক্ষের কর্তৃত্বাংশ সেটা কিভাবে বের করবো। দেখো x অক্ষের কর্তৃত্বাংশ, এই কথাটার যে গ্রাফটা কেমন দেখো। আচ্ছা, আমি আগে একটু লিখি যে x অক্ষের কর্তৃত্বাংশ হবে 2√, g স্কয়ার মাইনাস c, এটা হচ্ছে কিরকম দেখো, এই যে গ্রাফটা, একটা বৃত্ত যদি সে এভাবে যায় যে এই বিন্দু এবং এই বিন্দু দিয়া ক্রস করে এরকম যদি যায়, দেখো তো আমি ছোট করে গ্রাফগুলো আঁকতেছি। তাহলে এটা কি x অক্ষ না, এটা কি y অক্ষ না? তাহলে এই যে x অক্ষ থেকে এই এতটুকু অংশ কর্তন করে সে চলে গেছে এই বৃত্তটা, তখন তার ফর্মুলাটা হচ্ছে 2√, g স্কয়ার মাইনাস c। মনে রাখতে হবে। হ্যাঁ, আমি ক্লাসে যখন আমি অঙ্ক করাবো, বৃত্তের যখন অঙ্ক করাবো, তখন অঙ্ক করার ফাঁকে এই ফর্মুলাগুলো বারবার আলোচনা করব, তোমাদের মুখস্থ হয়ে যাবে একদম। হ্যাঁ, এখন y অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করছে সেটা বের করতে হবে। y অক্ষের কর্তৃত্বাংশ সেটা বের করার ফর্মুলা কেমন, এটার গ্রাফটা হচ্ছে এরকম, আর ফর্মুলাটা হচ্ছে 2√, f স্কয়ার মাইনাস c, এটা। আর গ্রাফটা কেমন, গ্রাফটা হচ্ছে এরকম যে y অক্ষকে এই বিন্দুতে এবং এই বিন্দুতে ছেদ করে একটা বৃত্ত মনে করো যে চলাফেরা শুরু করলো, তাহলে আসলে এটা এরকম ভাবে হবে। হ্যাঁ, এখানে হচ্ছে বৃত্তের কেন্দ্রটা।
তাহলে এই যে ওয়াই অক্ষ থেকে এই বৃত্তটা এতটুকু অংশ কর্তন করছে, তাহলে এই দূরত্বটা আসলে আমরা কেমনে বের করবো? ওয়াই অক্ষকে যে সে ছেদ করে চলে গেছে, ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করছে সেই কর্তৃত্বাংশটা বের করতে চাচ্ছি। সেই কর্তৃত্বাংশটা বের করার ফর্মুলা হচ্ছে এটা, 2√f²-। ক্লিয়ার? আশা করি এতটুকু তোমরা বুঝতে কোনো অসুবিধা করো না। তাহলে আজকে আমি যে বলছিলাম যে একটা বৃত্তের সম্পূর্ণ বেসিক ক্লাসটা দিব, ক্লাসটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, ঠিক আছে? হোক না একটু লেন্দি, আমি কিন্তু বৃত্তের একদম বেসিকটা শেষ করাবো আশা করি। হ্যাঁ, তাহলে এতটুকু অংশ আমি মুছতেছি। আর এখানে একটা জিনিস খেয়াল করো, আদর্শ সমীকরণে আসো, আবার বৃত্তের আদর্শ সমীকরণে এসে দেখো যে আমার এখানে জি এর সামনে দেখো আমার প্লাস আছে, এফ এর সামনেও কি আছে? প্লাস আছে। বাট এই বৃত্তের যখন আমি কেন্দ্র বের করতে চাচ্ছি তখন আমার কেন্দ্রের স্থানাঙ্কটা কিন্তু -g - f বলতেছে। তাহলে যদি আমার জি এর সামনে প্লাস থাকে তাহলে এই বৃত্তের যে আমি কেন্দ্র বের করব তখন এর এগেইনস্টটা নিব, অর্থাৎ -g নিব, এবং এই f এর সামনে দেখো প্লাস আছে তখন আমি -f নিব। যদি আমার এখানে মাইনাস থাকতো তাহলে কেন্দ্রের স্থানাঙ্কটা প্লাস হয়ে যেত, এই জিনিসটা খেয়াল করবা, ঠিক আছে? আমি অঙ্ক করার সময় এগুলো ধরে দিব, আবার সমস্যা নাই, চিন্তার কোনো কারণ নেই। ওকে, এখন দেখবো হচ্ছে যে আসলে একটা বৃত্ত আর একটা বৃত্তকে ওরা মানে যদি ছেদ করে, হ্যাঁ, একে অপরকে যদি ছেদ করে, একটা বৃত্ত আর একটা বৃত্তকে যদি ছেদ করে বা স্পর্শ করে তাহলে কয় ভাবে স্পর্শ করতে পারে সেটা একটু দেখবো, ঠিক আছে? এরপরে দেখবো যে একটা বিন্দুর অবস্থান, বৃত্তের সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান নির্ণয়, সেটাও দেখবো। তাহলে এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে একটি বৃত্ত আর একটা বৃত্তকে স্পর্শ করতে পারে কয় ভাবে? দুইটা ওয়েতে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করতে পারে। দেখো, দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে কয় ভাবে স্পর্শ করবে? দেখো, স্পর্শ করলে এখান থেকে আমি কি কি পাই? দেখো, প্রথমে আমি দুইটা বৃত্তকে আঁকার চেষ্টা করতেছি। এই একটা বৃত্ত আঁকলাম, আর এই যে স্পর্শ করে গেল আরেকজন বৃত্ত, তাকে আমি আঁকলাম, ঠিক আছে? দুইটা বৃত্ত আমি আঁকলাম। এই বৃত্তের কেন্দ্র দিলাম আমি সেন্টার C1, এই বৃত্তের কেন্দ্র দিলাম এটা C2, ঠিক আছে? তাহলে দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, এইটা কিভাবে স্পর্শ করছে? এই বৃত্তের বাহিরে না এই বৃত্তটা, আবার এই বৃত্তের বাহিরে না এই বৃত্তটা, তাহলে এই বৃত্ত কি এই বৃত্তের ভিতরে ঢুকে গেছে? নো। এই বৃত্ত কি এই বৃত্তের ভিতরে ঢুকে গেছে? নো। যদি ভিতরে ঢুকে যেত তাহলে সেটা স্পর্শ হইতো না, ছেদ হইতো। হ্যাঁ, তাহলে এই দুটো বৃত্ত কিভাবে স্পর্শ করছে? পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে। ক্লিয়ার? তাহলে এই দুটো বৃত্ত স্পর্শ করছে বহিস্থভাবে। তাহলে একটা হচ্ছে বহিস্থ ভাবে স্পর্শ, আর দুই নম্বরটা হচ্ছে অন্তঃস্থ স্পর্শ বা অন্তঃস্পর্শ। অন্তঃস্পর্শ কোনটা? দেখো, এটার জন্য আমি আরেকটা, তাহলে এটা কিন্তু বহিস্থ স্পর্শ করছে, ঠিক আছে? বহিস্থভাবে স্পর্শ করছে। ওকে, এখন এইখানে আমি একটা বৃত্ত দিলাম, এই বৃত্তটার ভিতরে আরেকটা বৃত্ত আঁকলাম। খেয়াল করো যে এই বৃত্তের কেন্দ্র ছিল মনে করো এটা C1, আর এই বৃত্তের কেন্দ্র মনে করো C2। স্পর্শ করলো, ঠিক আছে? স্পর্শ করলো। এখন এইটা হচ্ছে আমার বহিস্থভাবে স্পর্শ করা, ঠিক আছে? বহিস্থ স্পর্শ। এই যে অন্তঃস্পর্শ আর বহিঃস্পর্শ, এই দুইটার ক্ষেত্রে আমি আসলে দুইটা জিনিস বের করতে চাচ্ছি। যদি দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? কথাটা হচ্ছে এটা, এই বৃত্তটা আর এই বৃত্তটা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে, তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা। আচ্ছা, এই দূরত্বটা বলো তো কি? আসলে এই বৃত্তের ব্যাসার্ধ এতটুকু, এখান থেকে এতটুকু, আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে এতটুকু, তাই না? তাহলে দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে কি? বৃত্ত দুইটার ব্যাসার্ধের যোগফল। এই বৃত্তের ব্যাসার্ধ আর এই বৃত্তের ব্যাসার্ধ যোগ করলে দুইটা বৃত্তের কেন্দ্রের মাঝখানে দূরত্ব বের করতে পারবো, তাই তো? তাহলে বহিস্থভাবে স্পর্শ করলে
কি করব, কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব ধরলাম যে C1 C2 ইকুয়াল টু কি হবে বলতো, এই বৃত্তের ব্যাসার্ধ যদি আমার R1 হয়, এই বৃত্তের ব্যাসার্ধ যদি আমার R2 হয়, তাহলে R1 প্লাস R2, এই দুইটা ব্যাসার্ধ যোগ করলে হবে। ওকে, আবার এখন দেখো এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে এই বড় বৃত্তের ব্যাসার্ধ, এটা ধরলাম হচ্ছে আমার কত, এখান থেকে এই পর্যন্ত এটা ধরলাম হচ্ছে আমি R1, আর এইখান থেকে এই পর্যন্ত এটা ধরলাম আমি R2। এখন এই দুইটা বৃত্তের যে কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে C1 আর এই ছোট বৃত্তের কেন্দ্র হচ্ছে C2, এদের তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই যে এতটুকু। তাহলে এই অন্তঃস্পর্শ এর ক্ষেত্রে দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বের করব কি, দেখো আমি এই যে বড় বৃত্তের কেন্দ্র হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা যদি এতটুকু পথ থেকে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এতটুকু, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি যে এই অংশটা, তাহলে এই বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের এই ব্যাসার্ধটা বাদ দিয়ে দিলেই তো দুই বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা বের করতে পারতেছি, ঠিক আছে না? তাহলে এই ক্ষেত্রে কি হবে, অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব আমরা কেমনে বের করবো, দুটা বৃত্তের ব্যাসার্ধকে বিয়োগ করে দেব, C1 C2 ইকুয়াল কত হবে, দেখো এই যে বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এতটুকু R1, এই যে R1, এখান থেকে বিয়োগ করব কি, ছোট বৃত্তের ব্যাসার্ধটা বাদ দিয়ে দিব, তাহলে এই দুইটা বৃত্তের কেন্দ্রের যে মধ্যবর্তী দূরত্ব সেটা পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে R1 মাইনাস R2, এই তাহলে ফাইনালি যে কথাটা দাঁড়ালো যে দুইটা বৃত্ত যদি বহিঃস্থভাবে স্পর্শ করে, তাহলে এই দুইটা বৃত্তের কেন্দ্রের মাঝখানে দূরত্ব হবে দুইটা বৃত্তের ব্যাসার্ধের যোগফল, আর কিছু না। ওকে, এই যে এটা হচ্ছে এই চিত্র। আর যদি অন্তঃস্পর্শ করে, একটা বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত অবস্থান করে স্পর্শ করে আছে এরকম ভাবে যদি বোঝায়, তাহলে এই দুইটা বৃত্তের কেন্দ্রের মাঝখানে দূরত্বটা হবে বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধটা বাদ দিয়ে দিলেই দুই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা বের হয়ে চলে আসবে, দুইটা বৃত্তের কেন্দ্রের মাঝখানের দূরত্বটা বের হয়ে আসবে, সেটা হচ্ছে আমার যে এই গ্রাফ। ক্লিয়ার? তাহলে এটা ছিল আসলে এই অন্তঃস্পর্শ এবং বহিঃস্পর্শ করার ক্ষেত্রে যে ফর্মুলাগুলো, ঠিক আছে? এখন আরেকটা জিনিস দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে যে একটা বিন্দু একটা বৃত্তের ভিতরে আছে নাকি বৃত্তের বাইরে আছে সেটা বের করা, অর্থাৎ একটা বৃত্তের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা, এই জিনিসটা দেখবো। জোস একটা বিষয়, হ্যাঁ, খুব ভালো লাগে এই বিষয়গুলো দেখলে। তাহলে এই বিষয়টা আমি মুছে দিলাম। এখন দেখবো একটি বিন্দুর অবস্থান নির্ণয় কার সাপেক্ষে, আমার সাপেক্ষে না, অবশ্যই একটি বৃত্তের সাপেক্ষে। হ্যাঁ, একটি বৃত্তের সাপেক্ষে এই বিন্দুটা কোথায় অবস্থিত। হ্যাঁ, আমরা তো অনেক বৃত্তের পরিধিতে অনেক সময় ঘোরাফেরা করি যুগ ধরে, মাঝে মধ্যে বৃত্তের বাইরে গিয়ে একটু জীবনকে চিন্তা করতে হয় যে আসলে কি বৃত্তের বাইরে গেলে আমি ভালো থাকবো, নাকি বৃত্তের ভিতরে থাকলে ভালো থাকবো, নাকি বৃত্তের পরিধির উপর থাকলে ভালো থাকবো, জীবনটা কোথায় ভালো থাকবে সেটাও মাঝে মাঝে টেস্ট করতে হয়, ঠিক আছে? টেস্টটা কিভাবে করে চলো দেখি। হ্যাঁ, একটি বৃত্ত নিলাম আমি, এই জায়গাতে বৃত্ত নিলাম, এই বৃত্তের সমীকরণটা কেমন, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। ওকে, এই বৃত্তের ব্যাসার্ধ আমরা কেমনে বের করি, এই বৃত্তের ব্যাসার্ধ বের করি হচ্ছে g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, তাই না? ওকে, এখন আমি একটা বিন্দু নিলাম, ধরো এই বিন্দুটা নিলাম, এখানে p একটা বিন্দু নিলাম, এই বিন্দুর নাম দিলাম x1 y1। এখন এই p বিন্দুটা কোথায় আছে দেখে মনে হচ্ছে অবশ্যই বৃত্তের বাইরে অবস্থান করতেছে, তাই না? ওকে, এটা আমি আসলে কেমনে জাজ করব, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g -f, আর এই বিন্দুটা হচ্ছে এটা। এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আমি বের করি, অবশ্যই এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমি বের করতে পারবো। তাহলে এই সিপি এর দূরত্ব আমি বের করতে পারবো। সিপি এর দূরত্ব বের করে দেখলাম, সাপোজ
এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তোমরা এসএসসি অনেক অঙ্ক করে আসছো, ইন্টারমিডিয়েট সরল রেখাতে করে আসছো। সো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তোমরা জানো। হ্যাঁ, এই সিপি এর দূরত্ব বের করলাম, সাপোজ আসলো মনে করো যে 20। ওকে, আর এই যে বৃত্তের যে সমীকরণটা দেওয়া ছিল, এই বৃত্তের সমীকরণ থেকে তুমি ব্যাসার্ধ বের করে নিছো না? মনে করো এই ব্যাসার্ধটা তুমি বের করছিলে, এই ব্যাসার্ধটা বের করে দিয়েছিলে, যে ব্যাসার্ধটা ছিল হয়তো তোমার 15। তাহলে বলো তো এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব ছিল হচ্ছে কত? 15। আর এইখান থেকে এই যে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা এটা কত পাইলাম বলো তো? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত পাইলাম? 20, তাই না? এই যে এই দূরত্বটা। তাহলে বলো তো এই বিন্দুটা কি বৃত্তের ভিতরে নাকি বাহিরে? অবশ্যই বুঝতে পারতেছো এই বিন্দুটা বৃত্তের বাহিরে অবস্থান করতেছে। এটা সারমর্মটা হচ্ছে তুমি একটা বৃত্তের ব্যাসার্ধ বের করে নিবা, এবং বের করে নিলে অবশ্যই তোমার কেন্দ্রটা জানা থাকবে। এই কেন্দ্র থেকে যে বিন্দুটা কথা বলবে, এই দুইটা বিন্দুর মাঝখানে বৃত্তের কেন্দ্র, আর যে বিন্দুটা তোমাকে নির্ণয় করতে চাচ্ছে যে এই বিন্দুটা কি বৃত্তের ভিতরে নাকি বাহিরে, যে বিন্দুটা কথা বলতেছে সেই বিন্দুটা আর বৃত্তের কেন্দ্রটা, এই দুইটার মধ্যবর্তী দূরত্বটা বের করবে। আর আগেই বৃত্তের ব্যাসার্ধটা বের করে রাখবে। যদি দেখো যে বৃত্তের ব্যাসার্ধটা ছোট, ওই দুই বিন্দু বৃত্তের কেন্দ্র আর ওই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব থেকে বৃত্তের ব্যাসার্ধটা ছোট, তাহলে বুঝবে যে এই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থান করতেছে। আর যদি দেখো যে এই বৃত্তের কেন্দ্র আর ওই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান, তাইলে ওই বিন্দুটা বৃত্তের পরিধির উপর অবস্থান করবে। আর যদি দেখো বৃত্তের কেন্দ্র থেকে ওই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে তুমি দেখলা যে ব্যাসার্ধ থেকে ছোট, তাহলে ওই বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থান করবে। মনে করো এই বিষয়টা হচ্ছে এরকম যে তুমি একটা বিন্দু নিয়েছিলাম, মনে করো আমি একটা বিন্দু দিলাম P32, ঠিক আছে? আর এই বৃত্তের কেন্দ্র এটা, এবং এর ব্যাসার্ধ হচ্ছে মনে করো যে 5, ঠিক আছে? আর এই বৃত্তের কেন্দ্রের স্থানে তো মনে করো যে আছে, হ্যাঁ কিছু একটা আছে, ঠিক আছে? যে মনে করো 5-4 দেওয়া আছে এরকম। এখন এই বিন্দু আর এই বিন্দু আমি দূরত্ব বের করি, এই দুটো বিন্দুর দূরত্ব বের করি, তাহলে এই দূরত্বটা আসলে মনে করো 10। তাহলে আসলে কি এই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থান করবে। আর যদি আমি দেখি যে 5 হইলো এই বৃত্তের কেন্দ্র, আর যে বিন্দুটার কথা বলতেছে ওই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আমি দেখি যে 5, তাহলে এই ব্যাসার্ধ তো 5। দেখো কি বলতেছিলাম যে একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 5-4, আর এই বৃত্তের ব্যাসার্ধটা আমি কোনোভাবে বের করলাম যে 5। এখন আরেকটা বিন্দু তোমাকে দিল যে এরকম পি একটা বিন্দু দিল, দিয়া বললো এই বিন্দুটা বৃত্তের ভিতরে নাকি বাহিরে, অথবা বৃত্তের পরিধির উপরে কিনা, কোথায় আছে। হ্যাঁ, এই বৃত্তের সাপেক্ষে এই বিন্দুটার অবস্থান নির্ণয় করতে চাচ্ছে। তাহলে আমি করবোটা কি, এই কেন্দ্র থেকে ওই বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটা আমি বের করবো। অর্থাৎ এই বিন্দুটা আর এই বিন্দু, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তোমরা বের করতে পারো। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে দেখলা যে ব্যাসার্ধ যে 5, এই বৃত্তের ব্যাসার্ধ যে 5 তার থেকে বড়, তার মানে এই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থান করবে। আবার যদি তুমি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে দেখো 5 থেকে ছোট, তাহলে বৃত্তের ভিতরে অবস্থান করবে। আবার যদি দেখো এই বিন্দু আর এই বিন্দু বৃত্তের কেন্দ্র, আর যে বিন্দু কথা বলতেছে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের সমান অর্থাৎ 5, তখন ওই বিন্দুটা বৃত্তের পরিধির উপর অবস্থান করবে, অর্থাৎ এইখানে চলে আসবে, ঠিক আছে? এই তিনটা কথা আর কিছু না। হ্যাঁ, এই তিনটা কথায় আসলে আর কিছু না। তাহলে একটি বিন্দুর অবস্থান, একটি বৃত্তের সাপেক্ষে একটি বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান নির্ণয় করলাম, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। এই ছিল হচ্ছে মূলত বৃত্তের বেসিক ক্লাস। এই পুরো ক্লাসটি তুমি যদি পজ করে দেখো, দেখার পরে যদি নোট করে নাও সুন্দর করে, তখন বৃত্তের অঙ্কগুলো তোমার কাছে একদম পানির মতো মনে হবে, একদম ইজি মনে হবে, ঠিক আছে? এখন একটা বৃত্তের সমীকরণ লিখতেছি আমি, দেখো যে x² + y² + 8x - 10y + 20 = 0। দেখো তো এটা একটা বৃত্তের সমীকরণ না, এটা আদর্শ আকারে নাই, তাই তো? এখানে আমি প্লাস দিয়ে দিলে আদর্শ আকারে হয়ে যেত, তাই না? এটা আমি ইচ্ছা করে এখানে মাইনাস দিছি এরকম। এই বৃত্তের কেন্দ্রটা বের করার জন্য দেখো এই বৃত্তটাকে আমি এখন একটু আদর্শ আকারে সাজাবো। দেখো x² + y², আদর্শ আকারে কি ছিল? সবগুলো প্লাস ছিল না, সবগুলো প্লাস ছিল, তাহলে আমি এখানে প্লাস করে দিব, কোনো প্রবলেম নেই। তাহলে 8x + - 10y
প্লাস 20 ইকুয়াল 0। দেখো তো হয়ে গেল না? হয়ে যেতে গেছে, তাই না? এখন আমি এই যে বৃত্তের সমীকরণটা আদর্শ সমীকরণ ছিল হচ্ছে এরকম যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। তাহলে এখানে কোনটা জি আর কোনটা f, এই যে এই বৃত্তের সমীকরণ থেকে কোনটা জি কোনটা f কোনটা c এটা বের করতে হবে আগে। যদি তুমি বৃত্তের ব্যাসার্ধ বের করতে চাও, কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে চাও, তাই না? তাহলে ফার্স্ট অফ অল বলে রাখি এটা হচ্ছে আমার c, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমার c। ওকে, আর এইখান থেকে x এর সাথে যে মানটা থাকবে এখান থেকে আমি g বের করে নিব, ঠিক আছে? আর y এর সাথে যেটা থাকবে ওইখান থেকে আমি f এর মানটা বের করে নিব। তাহলে এটাকে আমি আরেকটু কাজ করি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g, তাহলে g টা হচ্ছে 4x প্লাস 2f, এই যে f y প্লাস c ইকুয়াল 0। এখন দেখো এখানে আমরা জানি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি মাইনাস জি মাইনাস এফ না? তাহলে এই বৃত্তের অর্থাৎ যে এই বৃত্তটাকে আমি এরকম ভাবে একটু সাজায় লিখছি আর কিচ্ছু না। এখন এটা হচ্ছে আমার জি, এটা হচ্ছে আমার এফ। তাহলে আমার বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল? মাইনাস জি মাইনাস এফ না? মাইনাস জি মাইনাস এফ ছিল না? তাহলে এখানে কি আছে? শুধু জি ছিল, জি এর মান কত? 4 না? তাহলে আমার বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? মাইনাস জি মাইনাস এফ। তাহলে এখানে হচ্ছে -4 আর এখানে কি আছে? মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে কত? 5। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এটা -4 -5। এটা কেমনে হইলো দেখো, এই যে এখানে আমার x এর সাথে এই মানটার সামনে, এই x এর সামনে কি প্লাস ছিল না? তাহলে আমার এই জিটা হবে মাইনাস, এই যে মাইনাস হয়ে গেছে। এই y এর সামনে কি প্লাস ছিল না? কিন্তু এই প্লাসে আবার এই মাইনাসে কি মাইনাস হয়ে গেছে। আফটার অল এখানে এই f টা কত? মাইনাস, f টা কত? মাইনাস। তাহলে এটা ডুপ্লিকেটটা নেব, প্লাস হয়ে যাবে। এই যে দেখো প্লাস হয়ে গেছে, ঠিক আছে? এটা ধরার জন্য আমি আসলে বলছিলাম। হ্যাঁ, এখন এই যে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করলাম হচ্ছে -4 5। এই বৃত্তে যদি ব্যাসার্ধ বের করতে চাও তাহলে ব্যাসার্ধ ফর্মুলাটা জাস্ট এই বসাই দিলে হবে। হ্যাঁ, এখানে কত? যে g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এখানে g এর মান কত? g এর মান হচ্ছে -4, তাহলে -4 হোল স্কয়ার। f এর মান কত? 5, তাহলে 5 স্কয়ার। আর c এর মান কত? c এর মান হচ্ছে কত? 20, কত? 20। এই যে, ঠিক আছে? এখন এখানে জাস্ট তুমি শুধু হিসাবটা করবা। এখানে কত হবে? 16, এখানে কত হবে? 25, এখানে কত হবে? 20। ঠিক আছে? হিসাব করবো তাহলে শেষ। আর এই বৃত্তের ব্যাসার্ধের সমীকরণটা আমরা বের করব, ঠিক আছে? বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, বৃত্তের ব্যাসার্ধ বের করব। এখন এই বৃত্তটা যদি x অক্ষকে মানে ছেদ করে যেত, তাহলে x অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করছে সেটা বের করার জন্য যে ফর্মুলাটা, x অক্ষের কর্তৃত্বাংশ, x অক্ষের কর্তৃত্বাংশ সেটা বের করলে x অক্ষের কর্তৃত্বাংশ সেটা ছিল কি 2√g² - c, ওকে? f স্কয়ার মাইনাস c, 2f স্কয়ার মাইনাস c, ঠিক আছে? x অক্ষের কর্তৃত্বাংশ। এখন তুমি এখানে g এর মান জানো, সরি f এর মান জানো, তুমি c এর মান জানো। আর এই যে 2 দিলা এখানে, আর এখানে কি দিবা? f এর মান কত? এটা হচ্ছে আমার g, এটা কত? g, এই যে এটা হচ্ছে g, এটা হচ্ছে f। তাহলে f এর মান কত বসাবা? 5। তাহলে এখানে দিবা 5 স্কয়ার মাইনাস c, c কত? c হচ্ছে আমার 20, হ্যাঁ 20। তাহলে এখানে কত? 25, 25 থেকে যদি আমার 20 চলে যায় থাকবে কত? 5। তাহলে 2√5, 2√5। তাহলে এই যে x অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করছে এই বৃত্তটা, x অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করছে এইটা আসলে আমি বের করে ফেলতে পারছি। এই যে এই অংশটা, এই অংশটা বের করে ফেলতে পারছি কত? 2√5। হ্যাঁ, এরকম। তাহলে এই বৃত্তটা y অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করছে সেটা বের করতে চাইলে, y অক্ষের কর্তৃত্বাংশ বের করতে চাইলে জাস্ট এখানে 2√g² - c, g² - c, এখানে 2 থাকলো। এখানে g এর মান কত? g এর মান হচ্ছে -4, তাহলে -4 হোল স্কয়ার মাইনাস c, c এর মান কত? 20। তাহলে এখানে কত হবে? 16, এখানে কত হবে? 20। তাহলে এখানে তো দেখতেছি জটিল অবস্থা, এই √এর ভিতরে মাইনাস মান চলে আসছে। তাহলে আসলে জটিল সংখ্যা চলে আসে। হ্যাঁ, জটিল সংখ্যা চলে আসে। যাই হোক, আমি তো এটা আমার নিজের মতো করে ধরে নিয়েছিলাম, তাই না? এরকম হয়তো আসছে, কিন্তু অঙ্ক করার সময় এরকম হবে না। আসলে x অক্ষ এবং y অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করছে তুমি এভাবে বের করতে পারবে, ঠিক আছে? তাহলে এই টোটাল বেসিক ক্লাসটা একটু বড় ক্লাস। এই টোটাল ক্লাসটা তুমি যদি সময় নিয়ে কষ্ট করে জাস্ট 2টা ঘন্টা বা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা যতটুকু তোমার সময় লাগে পজ করে করে দেখে দেখে যদি তুমি ক্লাসটা করো এবং নোট করে নাও, পুরা বৃত্তের যে তোমার একটা বেসিক দাঁড়াবে মাথায়, এটা একদম তোমার পুরা অধ্যায়টা, বৃত্তের একদম পুরা অধ্যায়টা তুমি শেষ করে ফেলতে পারবা।
জাস্ট আরেকদিন আমি আরেকটা ক্লাসে বৃত্তের অঙ্কগুলো কিভাবে সলভ করে, বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করে, বিভিন্ন শর্ত দেওয়া থাকবে। সেই শর্ত থেকে তোমাকে বলবে যে বৃত্তের সমীকরণটা বের করো, অথবা বৃত্তের সমীকরণ বের করার পরে বলবে যে এই বৃত্তটা x অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করছে বের করো, y অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করছে বের করো, এরকম টাইপের, বা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত, এরকম হাবিজাবি টাইপের অনেক কিছু তোমাকে বের করতে বলতে পারে। সো এই বেসিক ক্লাসটা তোমার না জানা থাকলে তুমি অবশ্যই বৃত্ত তুমি ভালো করতে পারবে না। বৃত্তে যে একটা রস আছে, একটা মজা আছে, এই মজাটাই তুমি ধরতে পারবে না। এই জন্য প্রত্যেকটা জিনিসের আসলে মজাটা নিতে চাইলে, প্রত্যেকটা জিনিসের মজাটা তুমি নিতে চাইলে এই এই বিষয়টার পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো করে জেনে নিতে হয়। হ্যাঁ, এটা যে কোনো বিষয়ের ক্ষেত্রে। সো আগামী ক্লাসের জন্য সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে ক্লাসটি এখানে শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসটা যেন তোমাদের এই অঙ্কগুলো সলভ করার জন্য আসতে পারে, সেই পর্যন্ত যেন আল্লাহ সুস্থ রাখেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।